থাকি, আমরা কোনোদিন এরকম কোনো নোটিশ কিংবা এরকম কোনো কিছুই আমরা শুনি নাই যে নোটিশে পড়ে এত মানুষ এমন করে, কিন্তু কোনো কিছু না জানে একদম হঠাৎ এভাবে এসে একদম সন্ত্রাসীদের মতো আক্রমণ করার মতো অবস্থায় এসে রূপালী ব্যাংকের কিছু লোকজন এবং 100 মতো পুলিশ এবং তাদের সঙ্গে 1-150 মতো গুন্ডা মাস্তান টাইপের, ওরা বলতেছে লেবার হাতে লাল ফিতা দিয়ে চিহ্ন করা, ওনারা আপনাদের মালামাল নামাই দিবে, আপনারা 10 মিনিটের মধ্যে বাসা ছেড়ে যাবে। তখন আমাদের বাসায় তো আমাদের হাজব্যান্ডরা কেউ বাসায় ছিল না, তাদেরকে ফোন করে আনলাম পরে, কিন্তু আমাদের মালামাল নেওয়ার সুযোগ পর্যন্ত তারা দেয় না। তারা টেনে হিঁচড়ে এক প্রকার ভাঙচুর করে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। একদম 10 মিনিটের 20 মিনিটের ভিতরে আমাদের কাপড় চোপড় নেওয়ারও সময় দেয় নাই। আমরা ওই মুহূর্তে কোথায় বাসা পাবো, কোথায় যাবো আমরা? তখন তো একদম বিকাল সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদের সারাটা দিন খাওয়া নাই দাওয়া নাই, আমাদের তো পাশে আসে আত্মীয় নাই, আমরা কোথায় যাব? আর এটা কোন মানবিক দিক দিয়ে এমন করলো? তারা কি এমন করাটা ঠিক হয়েছে? আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমাদের থাকার তো কোনো জায়গা নাই, কিন্তু আমরা এভাবে যে আমরা হেনস্থার শিকার হলাম কেন, এটা আমরা দাবি জানাই। আমরা অবশ্যই এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করি। এই বাড়ির নামে কি আসলে কি রূপালী ব্যাংক থেকে কোনো লোন টোন নেওয়া ছিল? রূপালী ব্যাংকের সম্পত্তি একটু ভালো করে ভিন্ন বলেন তো। সিএস 60 লাখ এবং এসএস 60 লাখের মোট 194% জমি রয়েছে। 194% জমির মধ্যে 6% জমি আমরা ক্রয় করি। রূপালী ব্যাংক মর্গেজ নিয়েছেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে, তাদের হচ্ছে 32%। আমরা আমাদের 6% জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসতেছি। 1997 সাল থেকে অদ্যাবধি আমাদের দখলে আছে। আমরা কোনোদিন রূপালী ব্যাংকের কোনো নোটিশ পাই নাই, এবং এই ব্যক্তি মর্গেজ নিয়েছে এবং তার প্রতিষ্ঠান উত্তরা গার্মেন্টস লিমিটেড, এবং সেই ব্যক্তির নাম হচ্ছে আনোয়ার হোসেন। সেই ব্যক্তির নামই আমরা শুনি নাই। হঠাৎ করে পুলিশ এসে বলছে আপনাদের বাড়ি মর্গেজকৃত সম্পত্তির অংশ, আপনারা তাড়াতাড়ি বাড়ি খালি করে দেন। এখানে ব্যাংকের সার্ভে নিয়ে এসেছে, এই সার্ভেয়ার এখন সাধারণ সার্ভেয়ার, সে কোনো এসিলেন্টের সার্ভেয়ার নয়, কিংবা ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডসের কোনো স্পেশাল সার্ভেয়ার নয়। ব্যাংক একজন সাধারণ সার্ভেয়ার এনে সীমানা নির্ধারণ করে মন করা অনুমান নির্ভর এবং তাদের পূর্ব পরিকল্পিত, তারা সীমানা নির্ধারণ করে আমাদের বাড়িকে তাদের বন্ধকৃত সীমানার অংশ হিসেবে চিহ্নিত করে আমাদের বাড়ি এবং পাশে আরেকটি বাড়ি এবং আরেকটি বাড়ির 7 ফিট অংশ এবং একটি খালি জায়গা পূর্ব পরিকল্পিতভাবে তারা বন্ধকৃত সীমানার অংশভুক্ত বলে দাবি করে এবং আমাদেরকে বাড়ি থেকে নেমে আমাদেরকে উচ্ছেদ করে। তারা এটা দখল করার জন্য আপনাদেরকে বাড়ি থেকে ওই জমি টমি সহ তারা দখল করার জন্য পাশে তাদের জমি আছে। এবং এই ঘটনার 2 দিন পরে গত 3 মে সেখানে বাসার সামনে তো আমরা অবস্থান করতে পারছিলাম না, কিছু সন্ত্রাসী যারা নিজেদেরকে ব্যাংকের লোক বলে পরিচয় দিচ্ছিল, আমরা তাদের কাছে যখন ব্যাংকের আইডি কার্ড আছে কিনা জিজ্ঞেস করি, তারা আমাদেরকে ব্যাংকের কোনো আইডি কার্ড দেখাতে পারেনি। ইভেন তাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনারা ব্যাংকের কোন শাখা থেকে এসেছেন, তারা ব্যাংকের শাখার নামটি পর্যন্ত বলতে পারেনি। আমি দেখলাম তারা আমাদের গেট খুলে, যে গেট তালা লাগিয়ে দিয়েছে, সেই গেটের তালা খুলে তারা ভিতরে প্রবেশ করেছে এবং আমার কাছে সন্দেহ ছিল তারা বাসার ভিতর থেকে মালামাল বের করছে। কিছু মালামাল এখনো বাসার ভিতরে রয়ে গিয়েছে। আমি সেই দৃশ্যটা মোবাইলে ভিডিও ধারণ করতে গেলাম। ওরা অতর্কিতভাবে আমার ফোনটা কেড়ে নিতে চাইলো। আমি যখন আমার মোবাইলটা ওদেরকে দিতে চাইলাম না, ওরা একসাথে 7 থেকে 8 জন অতর্কিতভাবে আমার উপর হামলা করে রক্তাক্ত করে আমাকে মাটিতে ফেলে দেয়। তারপর আমার পকেট থেকে মোবাইল বের করে ওরা নিয়ে যায়। এটা আমরা আদালতে মামলা করেছি, কেস ফাইল, এটা নম্বর অলরেডি বলা হয়েছে। আমাকে যে মারধর প্রহার করা হয়েছে, অনেক আক্রমণ, সেটার প্রতিকার নিয়ে প্রথমে আমি চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যাই। এখানে প্রাথমিক চিকিৎসা নেই, প্রেসক্রিপশন সহ আমরা হাজারীবাগ থানায় যাই। হাজারীবাগ থানায় গিয়ে আমরা পুলিশকে রিকোয়েস্ট করি, আমাদের উপর হামলা করা হয়েছে। পুলিশ আমাদের কাছ থেকে মামলা নেয়নি, শুধু অভিযোগ নিয়েছে। পুলিশ বলেছে ঠিক আছে, অভিযোগ দায়ের করে যান, আমরা বিষয়টা দেখব।
3 তারিখ থেকে আজকে 6 তারিখ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত পুলিশ আমাকে ফোন দেয়নি কিংবা মামলা তদন্ত করার জন্য কেউ আসেনি। আমরা এটার ভিডিও ফুটেজও পুলিশকে সরবরাহ করেছি। আমাদের উপর যা করা হয়েছে তা চরম অন্যায়। এত অল্প সময়ে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা সীমানা নির্ধারণ করা যায় না। এবং আমরা যে হাউজিংয়ে জমি কিনে মাটি ভরাট করে বসবাস করে আসছি, সেই হাউজিং থেকেও আমরা কোনো রকম সহায়তা পাচ্ছি না। এত অল্প সময়ে এত বড় একটি জায়গার সীমানা নির্ধারণ করা যায় না। আর ব্যাংক যদি আদালত কর্তৃক রায়প্রাপ্ত হয়ে তাদের সীমানা বুঝে নিতে চায়, তারা পুরো সীমানাটা একবারে বুঝে নিবে। তারা মামলার রায় পেয়েছে 2009 সালে। 2009 সালে কেন তারা পুরো সীমানাটা নির্ধারণ করেনি? 2009 সালে তারা সীমানা নির্ধারণ না করে সেইখান থেকে 32% জায়গা থেকে তারা 10.55% বিক্রি করেছে 2010 সালে। আবারও তারা 2022 সালে ওই 32% কিছু অংশ বিক্রি করে। আবার 2024 সালে এসে আমাদের বাড়ি সহ আরেকটি বাড়ি খালি জায়গা এবং একটি বাড়ির কিছু অংশ আবার তারা পুনরায় দখল করে। এইটা আবার কেমন নিয়ম? তারা যদি সীমানা নির্ধারণ করতে চায় একবারে করবে। তারা ভেঙে ভেঙে খণ্ড খণ্ড আকারে কেন করে? খণ্ড খণ্ড আকারে তারা রূপালী ব্যাংক বুঝে দিচ্ছে, বিক্রয় করছে এবং নিলামকারী নাম দিয়ে কিছু গুন্ডা পান্ডাকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত বিচার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, ওনারা যেন আমাদের বিষয়টি সুনজর দেন। আমরা তাদের কাছে সুবিচার চাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।